কিভের আরো কাছে রাশিয়ার সেনাবাহিনী। ইউক্রেন ছেড়ে পোল্যান্ড চলে গিয়েছেন জেলেনস্কি। দাবি রাশিয়ার। ইউক্রেনের কিভের কাছে চেরনিহিভে রাশিয়ার হামলা ৪৭ জনের মৃত্যু। জাপোরিজিয়ায় ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দখল নিল রাশিয়া। রুশ হানায় ৩ ইউক্রেনীয় সেনার মৃত্যু হয়েছে। পাল্টা হামলায় ২ রাশিয়ান সেনাও আহত বলে দাবি ইউক্রেনের। রুশ গোলায় ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ কেন্দ্র থেকে তেজস্ক্রিয়তা শঙ্কা। আর এই তেজস্ক্রিয়তা ছড়ালে ক্ষতি হবে গোটা ইউরোপের, হুঁশিয়ারি জেলেনস্কির। রাশিয়ার উপর আরো কড়া নিষেধাজ্ঞা জারির দাবি জেলেনস্কির। ইউক্রেনের জাটোকায় ধ্বংস রুশ যুদ্ধবিমান, পাইলটের খোঁজে সেনা। মাইকোলেভ শহরে রুশ ট্যাঙ্ক জ্বালিয়ে দিল ইউক্রেনের সেনা। বাইটুমির শহরে চারদিক থেকে আটকে রুশ সেনা, দাবি ইউক্রেনের। মোট ৯,০০০-এর বেশি রুশ সেনা পাল্টা আক্রমণে নিহত বলে দাবি ইউক্রেনের। রুশ হামলায় ক্ষতিগ্রস্ত ইউক্রেনের ১৬০টি শিক্ষা প্রতিষ্ঠান। রাশিয়াকে রুখতে প্রাক্তন মার্কিন কমান্ডোরা দিচ্ছেন তালিবান কায়দায় প্রশিক্ষণ। ইউক্রেন নিয়ে সৌদি যুবরাজের সঙ্গে কথা বললেন ভ্লাদিমির পুতিন। Денег, наверное, полный боевой. Будем надеяться, що більше війни буде стріляти по мирним людям українським. І що ці русські, сука, блядь, загарбники отхватять такої пизди, що більше ніколи в житті не захочеться, блядь, йти на українську землю. Тут стоїть ціла колона, блядь. Це ми неподалеку знаходимося баштанки. Там стоять колона, є машина связистов, ще чогось непонятно, блядь. Ну це, наверное, саме головне здобути. Блядь, бомбит нахуй ВСУ. Не русские, на удивление. Что, блядь, знали нахуй. মহাদেশ, বড় শক্তি, যার অনেক অনেক নিউক্লিয়ার বম্বস আছে, অ্যাটমিক পাওয়ার, স্পেস পাওয়ার, তারা তৈরি হয়ে আছে যে আমরা কিন্তু প্রয়োজনে নিউক্লিয়ার বম্ব ব্যবহার করব। এই কথাটা ওপেনলি কেউ বলেনি। এবং আজকে মিডিয়াতে দেখলাম যে আমেরিকাও তাদের নিউক্লিয়ার রিয়াকশন ফোর্সকে তৈরি করতে দিয়েছে, মানে ডিফেন্স ফোর্সকে। এবার এটা একটা ভয়াবহ পরিস্থিতির দিকে এগাচ্ছে এবং এইটাতে কোনো এক পক্ষকে পেছাতে হবে। আমাদের একটা কথা আছে যে হু উইল ব্লিঙ্ক ফার্স্ট, কে আগে পলক ফেলবে। এবার ইউক্রেনের প্রেসিডেন্টকে আমি অতটা গুরুত্ব দিচ্ছি না, কারণ তিনি ঠিক ওয়েল ভার্স পলিটিশিয়ান না সেরকম ভাবে। তিনি এর আগে অন্য প্রফেশনে ছিলেন, সেখান থেকে এসেছেন। কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট তো বহুদিন ধরে ওয়েল ভার্স, আমেরিকাতেও তাই, বাকি ইউরোপও তাই। এবার সবাই মিলে কি এটা বুঝতে পারছে না যে এই যুদ্ধে কেউ জিতবে না, পুরো মানব জাতি হারবে? এবং সেটাই তো একটা প্রশ্ন যে এই নিউক্লিয়ার যদি বম কোথাও ব্যবহার করা হয় তো সেটা খালি ওই একটা জায়গায় থেমে থাকবে না, তার হাওয়াতে রেডিয়েশন অনেক দূর বিস্তৃত অঞ্চলে যাবে এবং বহু বছর ধরে, জেনারেশন পর জেনারেশন তার একটা এফেক্ট থাকে। ইউক্রেনের মধ্যে চেরনোবিল বলে একটা নিউক্লিয়ার স্টেশন ছিল। সারা পৃথিবী জানে ওইখানে কি দুর্ঘটনা ঘটেছিল, কত লোক মরেছিল। তো ইউক্রেনের লোক এই ব্যাপারে অনেক বেশি সচেতন হওয়া উচিত। এখন প্রশ্নটা হয়েছে যে জায়গা যেটা থেকে নাকি ইউরোপের সবচেয়ে বড় নিউক্লিয়ার স্টেশন, যেটা ইলেকট্রিক সাপ্লাই করে। এখন ওই ইলেকট্রিক সাপ্লাইয়ে প্রায় 25%-এর যে প্রোডাকশনটা ইউক্রেনে ব্যবহৃত হয়। এখন ইউক্রেনের প্রেসিডেন্ট বললেন যে না, ওখানে একটা বিস্ফোরণ হয়েছে কিন্তু রিঅ্যাক্টর সেফ আছে। তাই যদি আমরা ধরে নিই রিঅ্যাক্টর সেফ আছে, মানে নিশ্চিন্ত হওয়ার কোনো কারণ নেই। কারণ এইটার থেকে যদি রেডিও অ্যাক্টিভ ছড়ায় তাহলে তো সারা ইউরোপের মধ্যে ছড়াবে, তারপরে আস্তে আস্তে পৃথিবীতেও ছড়িয়ে যাবে। তো সেই ক্ষেত্রে রাশিয়া যদি এর জন্য রেসপন্সিবল হয়
তো রাশিয়াকে তোর উপর তো পরবর্তীকালে স্টেপ আসবে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট থেকে শুরু করে যেসব জায়গা থেকে আছে, পুতিন সাহেবকে ওইসব ফেস করতে হবে। যদি যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের সুমিতে আটকে বহু ভারতীয় পড়ুয়া, মিলছে না কোনো সাহায্য, অভিযোগ পড়ুয়াদের। हम लोग सारे सुमी में फंसे हुए हैं स्टार्टिंग से इधर। अभी तक कोई रेस्क्यू, एक भी स्टूडेंट की रेस्क्यू नहीं की गई है यहाँ से। और यहाँ पे रोज बम धमाके हो रहे हैं। कल रात में भी बहुत बड़ी बम धमाके हुई थी यहाँ पे। कल रात से इलेक्ट्रिसिटी गायब थी 2-4 घंटे के लिए। कल रात से पानी गायब है यहाँ पे। हम लोग कल का खाए हुए हैं, कल रात में ही खाए। उसके बाद से अभी तक कुछ नहीं खाया। कल रात में खाना भी अच्छे से नहीं बना पाए थे, दिन का ही खाना खाए कल रात में। कल रात से ही पानी गायब है। टॉयलेट जाने के लिए, ब्रश करने के लिए कुछ भी पानी नहीं है हम लोगों के पास। हम लोग यहाँ क्या करेंगे? अभी तक हम लोगों के लिए कोई एक्शंस नहीं लिया गया। यहाँ से एक भी बच्चे को अभी तक रेस्क्यू नहीं किया गया, ले जाया नहीं किया गया। यहाँ से बॉर्डर्स जो है काफी दूर है। यहाँ से अगर हम खारकिव होते हुए अगर जाते भी है तो यहाँ से खारकिव कम से कम जाने में 4-5 घंटे लगेंगे। यहाँ से क्यू जाने में 4-5 घंटे लगेंगे। फिर वहां से हमको गांव होकर के फिर हमको बॉर्डर तक, हंगरी बॉर्डर तक पहुंचना पड़ेगा, जो कि वहां से भी खारकिव से 1000 किलोमीटर है। 10 से 12 घंटे लगेंगे खारकिव से बॉर्डर जाने में। 10 से 12 घंटे लगेंगे वहां क्यू से बॉर्डर जाने में, हंगरी बॉर्डर जाने में, पोलैंड बॉर्डर जाने में। हम लोग यहाँ से खुद से नहीं जा सकते हैं। हम लोग के पास कोई फैसिलिटीज नहीं ट्रांसपोर्टिंग की है, न ही रेलवेज की कोई फैसिलिटीज है। रेलवे डिस्ट्रॉय है। आज 9th डे है वॉर का और हम आज भी यहाँ सुमी में स्टक हैं। बॉर्डर पर बसेस अरेंज्ड है, 130 बसेस अरेंज्ड है, लेकिन हमें यहाँ से बॉर्डर तक पहुँचना बहुत मुश्किल है। बॉर्डर पर कैसे पहुँचा जाए? कल नाइट में यहाँ पर आर्टिलरी फायरिंग हुई थी, जिसकी वजह से पावर प्लांट पे फायरिंग हुई थी, जिसकी वजह से इलेक्ट्रिसिटी और वाटर का सप्लाई बंद हो गया है। और कल इतनी ज़ोर से ब्लास्ट हुआ था कि हम सारे बच्चे, अप्रॉक्स 700 से प्लस बच्चे, हम लोग शेल्टर्स में गए थे। बेसमेंट, जो कि हॉस्टल का बेसमेंट है, वहाँ पर गए थे। सर, हमने अपनी आंखों से देखा है वो बहुत डेंजरस सिचुएशन है। सुमी बहुत डेंजरस होता जा रहा है। हमें नहीं पता हम कितने टाइम तक यहाँ सर्वाइव कर सकेंगे। प्लीज़ इंडियन गवर्नमेंट, हम आपसे एक ही रिक्वेस्ट करना चाहते हैं, हमें जल्द से जल्द निकाला जाए। हमारे लिए यहाँ से कुछ अरेंज किया जाए ट्रांसपोर्टेशन, ताकि हम बॉर्डर्स तक पहुँच सकें। ইউক্রেন থেকে পূর্ব বর্ধমান ও হুগলির বাড়িতে ফিরেছেন কয়েকজন পড়ুয়া। চেনা চৌহদ্দিতে ফিরেও যেন আতঙ্ক কাটছে না তাদের। আজ সকালে ইউক্রেন ফেরত হুগলির কয়েকজন পড়ুয়ার সঙ্গে দেখা করেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সর্বাত্মক ধ্বংসের ছবি যেন ফিরে এসেছে ইউক্রেনে। রাশিয়ার হামলায় ধ্বংসস্তূপ একের পর এক শহর, যখন তখন আছড়ে পড়ছে রাশিয়ার মিসাইল। পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার হামলায় তেজস্ক্রিয় ছড়িয়ে পড়ার আশঙ্কা। কেন্দ্রীয় সরকার ভারতীয় পড়ুয়াদের যে কোনো উপায়ে যেতে বলছে ইউক্রেনের প্রতিবেশী দেশের সীমান্তে, কিন্তু কান ফাটানো শেলের আওয়াজ, গোলাগুলির মধ্যে কিভাবে পৌঁছানো যাবে পোল্যান্ড, রোমানিয়া, হাঙ্গেরিতে? যারা ফিরেছেন তাদের অভিজ্ঞতা ভয়ঙ্কর। পূর্ব বর্ধমানের উল্লাসের বাসিন্দা আয়ুষী আগরওয়াল ইউক্রেন থেকে বৃহস্পতিবার রাত 2টোয় ফিরেছেন বাড়িতে। গত বছরের নভেম্বরে ডাক্তারি পড়তে ভর্তি হয়েছিলেন টার্নোপিলের ন্যাশনাল মেডিকেল কলেজে। ভাবেননি কয়েক মাসের মধ্যেই ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে ফিরতে হবে। हम लोग को बंकर्स में भी रखा गया था। जब बॉम्बिंग की न्यूज़ आई हमें, तब उस समय टर्नोपिल में रात हो रही थी। तब मतलब सुबह के 5 बज रहे थे। हमें सुबह के 5 बजे फ़ोन बजने लग गए हमारे कि कीव में बॉम्बिंग हुई है। এখানেই শেষ নয়, মাইনাস তাপমাত্রায় পোল্যান্ড সীমান্তে পৌঁছতে হাঁটতে হয়েছে প্রায় 50 কিলোমিটার। बहुत सारे स्टूडेंट्स थे, जैसे मैं निकली थी हमारे ग्रुप के साथ, उसमें 20 थे, बट पूरा रास्ता बहुत सारे हर जगह से स्टूडेंट्स थे। হুগলির ভদ্রেশ্বরের বাসিন্দা মৈত্রী মুখোপাধ্যায়ও ইউক্রেন থেকে বৃহস্পতিবার সকালে বাড়ি ফিরেছেন। টার্নোপিলে ডাক্তারির 4র্থ বর্ষের ছাত্রীর এখনও আতঙ্ক কাটেনি। বাসের জার্নি করে আমরা পৌঁছোই রোমানিয়া বর্ডার। একটা দিনে 2 কি 3টে করে ইভ্যাকুয়েশনের ফ্লাইটস থাকে এয়ার ইন্ডিয়ার তরফ থেকে। তো আমরা রাত্রের একটা ফ্লাইট পেয়ে যাই। তো তারপর ভারতবর্ষ পৌঁছোই, দিল্লি এয়ারপোর্টে পৌঁছোই। হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় শুক্রবার মৈত্রীর সঙ্গে দেখা করেন। তার তরফ থেকে কি অসুবিধা আছে সেটা তো দেখা হবে। দরকার হলে তারা যাতে বাইরে যাতে পড়তে না যায়, তার জন্য আমাদের ভারতবর্ষের মধ্যে কিভাবে তারা সহজে পড়তে পারে তারও নিশ্চয়ই ব্যবস্থা করা হবে, চিন্তা করবেন না। হুগলির বৈদ্যবাটির বাসিন্দা পুষ্পচন্দন রায়ও ইউক্রেন থেকে ফিরেছেন শুক্রবার ভোর রাতে। ফার্স্ট ইয়ারের ডাক্তারির ছাত্রের সঙ্গেও এদিন দেখা করেন হুগলির বিজেপি সাংসদ।
যেখানে আমাদের ঠান্ডার মধ্যে কোনো কিছু ছাড়া আমাদের মাটিতে থাকতে হয়েছিল 24 ঘন্টার বেশি। তার উপর আমাদের হেঁটেও আসতে হয়েছিল 7-8 কিলোমিটার মতো। তবে যে পড়ুয়ারা ফিরে এসেছেন তাদের আবার এখন নতুন চিন্তা, মেডিকেল কোর্সের কি হবে। কমল কৃষ্ণ দে ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। 7 তারিখ উত্তরপ্রদেশের শেষ দফার ভোটের আগে কাশীতে মোদি রোড শো। 3.5 কিলোমিটার দীর্ঘ রাস্তায় র্যালি প্রধানমন্ত্রীর। কাশীর বারাণসী ক্যান্টনমেন্ট এবং উত্তর দক্ষিণ এই 3টি বিধানসভা কেন্দ্র জুড়ে প্রধানমন্ত্রীর রোড শো। র্যালির শেষে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিলেন নরেন্দ্র মোদী। ইউক্রেনে আটকে থাকা পড়ুয়াদের জন্য খুবই চিন্তিত, জীবন খুবই মূল্যবান। পড়ুয়াদের ফেরাতে কেন এত সময় নেওয়া হচ্ছে? এই কাজ কেন আগে করা হয়নি? দ্রুত পর্যাপ্ত পরিমাণে বিমানের ব্যবস্থা করুক কেন্দ্র, যত দ্রুত সম্ভব পড়ুয়াদের ভারতে ফেরানো হোক। টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের। আসবো পরের খবরে। পুরো ভোটে জয়ী নির্দল প্রার্থীরা বহিরাগত নয়, মন্তব্য কামারহাটির বিধায়ক মদন মিত্রর। মদন মিত্র সম্ভবত শারীরিকভাবে অসুস্থ ছিলেন। মদন মিত্রের এরকম কোনো বক্তব্য দল অনুমোদন করে না, পাল্টা দাবি তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। আমি খুব স্পষ্টভাবে বলতে চাই, মদন মিত্রের এই ধরনের কোনো বক্তব্য পার্টি অনুমোদন করে না। উনি সম্ভবত শারীরিকভাবে একটু অসুস্থও ছিলেন, ফলে উনি যে ধরনের কথা বলছেন সেগুলি কোনো অবস্থায় পার্টি অনুমোদন করে না। পার্টির বক্তব্য কি এর আগেও খুব স্পষ্টভাবে বলা হয়েছে, পুনরাবৃত্তির কোনো প্রয়োজন নেই। এই ধরনের কোনো বক্তব্য পার্টি অনুমোদন করছে না। ঠিক কি বলেছিলেন মদন মিত্র, কামারহাটির তৃণমূল বিধায়ক, যার প্রসঙ্গে এই বক্তব্য আজকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। কুণাল ঘোষ কোন প্রসঙ্গে, মদন মিত্রর কোন বক্তব্যের প্রসঙ্গে এই মন্তব্য করলেন? মদন মিত্র যেখানে বলছেন যারা তৃণমূলের বিক্ষুব্ধ, যারা নির্দল হয়ে যারা ভোটে জিতেছেন, তাদের জন্য দলের কি ভাবনা, সে বিষয়ে মদন মিত্র কি বলেছিলেন দেখুন। দেখা গেল আমরা রথ বার করেছি, সেই রথের মধ্যে জগন্নাথ দ্বৈতাপতি যিনি বসে আছেন বা অশেষ দ্বৈতাপতি যারা বসে আছে, যারা অথরিটি, সেখানে যারা পুজো করে পূজারী, এর মধ্যে নির্দল যদি কেউ থাকে আমি কি করে তাড়াবো? কারণ জগন্নাথ দেব তো তার ট্রাস্টির অথরিটি আমায় এখনো কোনো অব্দি দেয়নি। রবীন্দ্রনাথ যেটা বললাম, আমি পশ্চিম আজি খুলি আছে দ্বার, প্রত্যেকেরই মনে হচ্ছে তৃণমূল আজি খুলি আছে দ্বার, সেটা হতে সবে আনে উপহার, দিবে আর নেবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে। এই বাংলার মহামানবের সাগর কেন তার থেকে বাদ পড়বে সেটা আমি কি করে বলবো? আমি কখনো মানুষকে ধাক্কা দিয়ে ফেলতে পারি। সব থেকে বড় এরা তো নির্দলের বহিরাগত না। বিয়ের 4 মাসেই তৃতীয় স্ত্রীকে খুন, দেহ মেঝেতে পুঁতে সিমেন্টের ঢালাই, মাটি চাপা দেওয়ার অভিযোগ উঠল নদিয়ার ধানতলায়। প্রতিবেশীদের দাবি, তাদের কাছে খুনের কথা স্বীকার করে নেয় অভিযুক্ত। পলাতক অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ। 3টি বিয়ে, 2বার বিবাহ বিচ্ছেদ, তৃতীয় স্ত্রীকে খুনে অভিযুক্ত স্বামী, তাও আবার বিয়ের 4 মাসের মধ্যে। অভিযোগ, শৌচাগারের মেঝেতে দেহ পুঁতে তার উপর সিমেন্টের ঢালাই করে দেওয়া হয়। প্রতিবেশীদের দাবি, তাদের কাছে দোষের কথা কবুল করে নেয় অভিযুক্ত স্বামী। এই ঘটনা তোলপাড় ফেলে দিয়েছে নদিয়ার ধানতলায়। স্থানীয় সূত্রে জানা গেছে, 2 স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর মাস 4 আগে সোদপুরের বাসিন্দা মাম্পি চক্রবর্তীর সঙ্গে বিয়ে হয় ধানতলার শঙ্করপুরের বাসিন্দা রবীন্দ্রনাথ রায়ের। প্রতিবেশীদের অভিযোগ, 22শে ফেব্রুয়ারি তৃতীয় স্ত্রীকে খুন করেন টোটো চালক রবীন্দ্রনাথ। তাদের অভিযোগ, প্রমাণ লোপাটের জন্য নির্মীয়মান শৌচাগারের মেঝেতে দেহ পুঁতে সিমেন্টের ঢালাই করে দেওয়া হয়। বাথরুমের মধ্যে মাটি খুঁড়ে সেখানে পুঁতে দিয়ে রীতিমতো মাটি চাপা দিয়ে তারপর সিমেন্ট বালি দিয়ে রাফ ঢালাই করে প্রমাণ লোপাটের চেষ্টা করেছেন স্বামী। প্রতিবেশীদের দাবি, বৃহস্পতিবার মত্ত অবস্থায় কয়েকজনকে ঘটনার কথা জানান টোটো চালক। বাড়ির মধ্যে ঘরের মধ্যে ডেকে নিয়ে দেখায় যে এই ঘটনা আমি একটা ঘটিয়েছি, এর নিচে আমি আমার বউকে মেরে পুঁতে রেখেছি। তখন আমরা ওই জায়গাটা দেখে আমরা প্রশাসনকে ফোন করি। যখন পুলিশ গাড়ি ঢোকে এখান থেকে, ও তখন রাস্তা দিয়ে পালিয়ে যায় দৌড়ে। ড্রিঙ্ক অবস্থায় ছিল। মাটি খুঁড়ে মহিলার দেহ উদ্ধার করে ধানতলা থানার পুলিশ। বাবা কিভাবে মারলো দেখিনি আমি। খুনের কথা জানাজানি হতে পালিয়ে যায় অভিযুক্ত টোটো চালক, তার খোঁজ চালাচ্ছে পুলিশ।
সুজিত মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ, নদিয়া।